তারা তাদের প্রচার বা প্রসারের জন্যই দিচ্ছে। একইভাবে আমি যদি বলে থাকি যে আসলে একটা ব্যবসা, যে কোনো একটা ব্যবসা কিন্তু আজকের জগতে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, তাহলে তার প্রচারের জন্য তার কিন্তু ব্যাপক একটা অর্থ খরচ করার প্রয়োজন পড়ে। বাট এখন কিন্তু টেকনোলজির আশীর্বাদে সেটাও দরকার নেই। আমরা জানি যে সোশ্যাল নেটওয়ার্কগুলোর কারণে কিন্তু যে কোনো ব্যবসা কিন্তু তার টার্গেট শ্রেণীর কাছে খুব সহজেই পৌঁছে দেওয়া সম্ভব, ক্যাম্পেইনও করে ফেলতে পারছে বিভিন্ন রকম সময়। আমরা জানি যে রিসেন্টলি কিন্তু আমরা জানি যে আজকে পলিটিক্যাল টার্মোয়েলের পিছনে কিন্তু সারা পৃথিবীতে কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক বা টেকনোলজি কিন্তু বিরাট ভূমিকা রাখে। অ্যাচিভমেন্টও আছে, বিরাট ভূমিকা রাখে। একটা বিষয় আমি আপনি তো বেসিসেও ছিলেন, একটা নেতৃত্বে ছিলেন, বেসিস সম্পর্কে একটা অভিযোগ করেছে যে কিছু কিছু ভুয়া কিংবা নামগোত্রহীন আইটি ফার্ম ছেলে মেয়েদেরকে অনলাইনে আয়ের ব্যবস্থা করে দিয়ে প্রতারণা করছে এবং তারা সরকারের সহযোগিতা চাইছে। বেসিস নিজে বা আপনারা নিজেরা কি এই ক্ষেত্রে এটা বন্ধ করার ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারেন? আসলে এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আসলে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার সঠিক পদক্ষেপ এটা সম্ভব না। কারণ আমি একটি উদাহরণ তুলে ধরলে খুব ক্লিয়ার হবে। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি থাকা অবস্থা 2002 সালে হঠাৎ করে একদিন পত্রিকা আমি লক্ষ্য করলাম একটা বড় বিজ্ঞাপন যে বাংলাদেশে মাইক্রোসফটের ট্রেনিং ইনস্টিটিউট এবং বিল গেটসের ছবি টবি দিয়ে মানে হুলস্থুল ব্যাপার। তো সাথে সাথেই আমার নজরে আসলো যে এমন একটা কোম্পানি গুলো যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য না, বা আমরা বিভিন্নভাবে খবর নিয়ে দেখলাম যে কেউ আমরা তাকে চিনি না। ভালোভাবে খবর নিয়ে জানলাম যে যেই লোকটি এই কাজটুকু করেছে সে আসলো একজন মানে স্বীকৃত প্রতারক। তো স্বাভাবিকভাবেই কিন্তু এটা আমার কাছে মনে হলো যে যেহেতু ওই মুহূর্তে আমি সমিতির সভাপতি ছিলাম, এটা আমার নৈতিক দায়িত্বের ব্যাপারে ইনফর্ম করা। তো আসলে সেক্ষেত্রে কিন্তু আমি বলা যায় যে কিছুটা সাহসী ভূমিকা নিয়ে কিন্তু আমরা পুলিশকে ইনফর্ম করি। বাট যদি এটা আমাদের আয়তার মাঝে ছিল না, বাট আমরা জানি যে এই ধরনের এই সেক্টরের স্বার্থে, হ্যাঁ, এই ধরনের প্রতারণার পরে কিন্তু আলটিমেটলি লোকজন আমাদেরকে দোষারোপ করবে। তো যাই হোক, এটা মানে জাস্ট 10 দিন থেকে 15 দিনের মাথায় আমরা দেখতে পেলাম যে পুলিশ অ্যাকশন নিয়েছে। তো এই ক্ষেত্রে আসলে এটা তো সমিতি বা অ্যাসোসিয়েশনগুলোর কাজ না। এই কাজটুকু হলো কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা। এবং আমরা যদি বলি যে বাংলাদেশে যেই দেশে খাদ্যের ভিতরে বিষ মিশানো ফরজ, মানে যে দেশে একটা মুকুল আসার পরে সেখানে বিষ মিশানো, এইটা আসলে আমি মনে করি যে এই ক্ষেত্রে মানুষের সচেতনতা দরকার। শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা পুরো দোষারোপ করে পারি না, কারণ আমরা যদি তারা এইভাবে লোকেটও করতে পারবে না, সম্ভব না। কারণ আমি আপনি আমরা সবাই যদি সচেতন না হই, তাহলে আজকে কেন আমাদের দেশে লিচুতে মানে রাসায়নিক পদার্থ বিষয়ের কারণে আজকে কয়েক ডজন ছেলেকে অকালে মৃত্যুবরণ করতে হয়, ছেলেকে মারা গেছে। আরেকটি বিষয় যে আমরা একটু সম্ভাবনার জায়গাগুলোতেই আবার আসি, সেটা হলো সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলছিলেন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার বিস্তারটা, আরেকটি বিষয় আপনার কাছে, আমি নিজে যেহেতু মিডিয়াতে আপনিও ইন্টারেস্ট আছে, অনলাইন জার্নালিজম কেমন দেখছেন আপনি? আচ্ছা, আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি, আমি খুব দৃঢ় বিশ্বাস করি যে আসলে বাংলাদেশে কিন্তু আগামী 2-3 বছরের পরে একটা ব্যাপক পরিবর্তন আসবে এই সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে এবং অনলাইন জার্নালিজমের উপর ভিত্তি করে। কারণ আমরা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করতে পারছি যে আপনি দেখেন যে এখন কিন্তু একটা মানুষকে কিন্তু এখন বা একটা প্রতিষ্ঠানকে র্যাঙ্কিং করা হয় তার জনপ্রিয়তা সোশ্যাল নেটওয়ার্কে কতটুকু। যেমন আপনি যদি বলা হয়, যেমন আপনি যদি বলা হয় যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কতটুকু, আপনি কিভাবে তার র্যাঙ্কিং করবেন? কোয়ালিটি কিভাবে? বাংলাদেশে অ্যাক্রিডিটেশন কাউন্সিল হয়নি এখনো। বাংলাদেশে কোয়ালিটি পরিমাপ করার মতো এখনো পর্যন্ত কিন্তু আসলে প্রণিধানযোগ্য বা আমি যদি বলি স্বীকৃত কোনো মাধ্যম এখনো না হওয়ার কারণে সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিং এর একটা স্ট্যান্ডার্ড ধরনের আছে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে। আসলে কতটুকু জনপ্রিয়তা পাচ্ছে, যে ওই কি বলে ইয়াং জেনারেশন কতটুকু ওই কি বলা যায় গ্রুপে বা ওই ডোমেইনে সে হিট করছে বা আগ্রহ দেখাচ্ছে। এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে অনেকগুলো পপুলার র্যাঙ্কিং মাধ্যম আছে, আপনি যদি অ্যালেক্সা, আমি একটা কথা বলি যে অ্যালেক্সা ইজ ওয়ান কাইন্ড অফ পপুলার র্যাঙ্কিং। আপনি সেখানে গেলে দেখবেন যে আপনার অর্গানাইজেশন 71 টিভিতে কতজন লোক ভিজিট করছে, কোথায় কোথায় সে ভিজিট করছে, কতক্ষণ সে থাকছে, পুরো স্ট্যাটিস্টিক্স কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। বাট আপনি নিজেও জানেন, আপনার অগোচরে হচ্ছে। অর্থাৎ আপনি নিজে কিন্তু আপনার হাজার হাজার লোক ইনভলভ করে আপনি কিন্তু অ্যাকুরেট ইনফরমেশনটুকু পাবেন না। কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি দেখছেন যে ফেসবুক থেকে আপনার যে 62% লোক আপনার ভিজিট করছে, সেই 62% লোকের ভিতরে কোন প্রোগ্রামটা সে দেখছে বেশিক্ষণ ধরে এবং কতক্ষণ ধরে সে লগ ইন থাকে। তার মানে আবার কিছু প্রোগ্রাম দেখবেন যে ইন করার পর সে বের হয়ে যাচ্ছে, তার মানে সে পছন্দ করছে না। সে কিন্তু তার আগ্রহ দেখছে, হয়তো ক্যাপশন দেখে সে আগ্রহী হচ্ছে, কিন্তু ইন করার পরে সে পছন্দ ইন করছে। তো এই ক্ষেত্রে অনলাইন জার্নালিজম আমি যেটা মনে করি বাংলাদেশে আসলে অনলাইন জার্নালিজম, অনলাইন মিডিয়ার ব্যাপক চাহিদা আসবে। তার কারণ হচ্ছে যে মানুষ খুব সহজেই কিন্তু ব্যান্ডউইথ, বেশ কিছু অনলাইন নিউজ সাইট হয়েও গেছে আমরা দেখি। এবং আমি আমার ব্যক্তিগত যেটা ধারণা যে আগামীতে 4 পরে মানুষজন আসলে কমপ্লিটলি মোবাইল ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং একটা মোবাইল ফোনই থাকবে, মানি ব্যাগ মানুষ হয়তো মানি ব্যাগ নিবে না। আমি যেভাবে বিশ্বাস করি আগামীতে মানুষের পকেটে টাকা থাকবে না, আগামীতে কেউ মানি ব্যাগ নিবে না, আগামীতে আসলে কেউ আপনার ওই যে বলা যায় ব্যাগ নিয়ে হাঁটবে না, ল্যাপটপ থাকবে না, এভরিথিং চলে আসবে আপনার মোবাইল বেস। আপনি কোথাও একটা হোটেলে রেস্টুরেন্টে কেউ খাবে, যেমন হয়তো আজকে স্প্লিট ফায়ারে কেউ খাওয়ার পরে দেখা গেল যে সে পেমেন্ট করবে, সে
কি বলা যায় যে তার মোবাইল থেকে, সে মোবাইলটা দিয়ে সে হয়তো কি করবে, তার ব্লুটুথ অন করে দিবে বা ওয়াইফাই অন করে দিবে, সে তার কোড দিবে, কোড দেওয়ার সাথে সাথে পেমেন্ট সে পেয়ে যাবে। আবার রেস্টুরেন্ট তার ব্যাংকে দেখবে যে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে। ইটস এ ডিজিটাল মানি ট্রান্সফার। সম্ভব, কারণ অলরেডি আমি জানি যে পৃথিবীর লট অফ দেশ কিন্তু বলছে যে তারা মোবাইলের মাধ্যমে তারা ক্রেডিট কার্ড চাচ্ছে, মোবাইলের মাধ্যমে তারা আইডি কার্ড চাচ্ছে, যে পাসপোর্ট দরকার হবে না। মানে আপনার কিন্তু এখন পৃথিবীর বহু দেশে কিন্তু মজার ব্যাপার হচ্ছে পাসপোর্ট কিন্তু দরকার হচ্ছে না, তারা মোবাইলে তাদের পাসপোর্ট সবকিছু বারকোড নিয়ে যাচ্ছে। কারণ আমি জানি না, লট অফ পিপল হয়তো এই জানেও না এখনো, যে আপনি আপনার মোবাইলে কিন্তু বর্তমান যে নতুন মোবাইলগুলো আসছে সেই মোবাইলে কিন্তু এখন বারকোড স্ক্যানিং আপনি করে তাহলে কি আপনি বলছেন 3G আসার পরে এটা আরো বেশি এফেক্টিভলি। তো আমরা এই তথ্য প্রযুক্তি নিয়ে অনেক কথা শুনবো, তো আপনার নিজের জগতে আসি। দেশে তো 60 প্রাইভেট ইউনিভার্সিটিস, আপনার অবস্থানটা কি, আপনার ইউনিভার্সিটির অবস্থানটা কোথায়? না, এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আসলে কম্পিটিশনের মাধ্যমে কিন্তু অবশ্যই অনেকেই এগিয়ে আসছে, কারণ 60টি বিশ্ববিদ্যালয়ে অপরচুনিটি পেয়েছে তাদের কি বলে গ্রাউন্ড প্লে, আমরা যদি বলি যে প্লে করার বা গ্রাউন্ড লেভেলে তাদের অবস্থান তৈরি করা। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু প্রুভ আওয়ারসেলফ দ্যাট উই শুড মেক আওয়ার পজিশন টু ফিট আওয়ার স্টুডেন্ট ফর দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। একটা কথা বলতেই হয় যে একটা যে মিসকনসেপশন আছে কিংবা কনসেপশন আছে, আমরা যদি নাই বলি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো শুধুই ধনী সন্তানের জন্য, আপনি উদ্যোক্তা হিসেবে এটা আমার মনে হয় যে কিছুটা সত্যি কিছুটা মিথ্যা। আমি সত্যি বলছি এই সেন্সে যে যেমন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে ইউজিসি কিন্তু একটা রুলস করেছে 5% ছেলেদেরকে স্কলারশিপ দিতে হবে, মানে দ্যাট ইজ তাদেরকে পুয়ার এবং মেরিটরি ছেলেদেরকে অ্যাভিল করার অপরচুনিটি দিতে হবে, কিন্তু আমরা কিন্তু সেখানে 17.5% দিচ্ছি। তাহলে 100% 17.5% যদি আমি পুয়ার ছেলেদেরকে আমি স্কলারশিপ দিয়ে থাকি, তাহলে কি আমি কি বলবো না যে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বিরাট কন্ট্রিবিউশন রাখছে সোসাইটিতে? আবার একইভাবে এই 70% বাইরে যারা আছে, ডেফিনেটলি দে হ্যাভ দ্য ফিনান্সিয়াল এবিলিটি, তাদের ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনের মাধ্যমে কিন্তু 17% ছেলে কিন্তু ফ্রি পড়ছে। সুতরাং আমি এই ক্ষেত্রে দুইটাই বলবো যে একদিকে যেমনি অবশ্যই এখানে রিচ ফ্যামিলি ছেলেদের অবশ্যই সুযোগ থাকে বেশি, কিন্তু পাশাপাশি কিন্তু মেরিটরি ছেলেদের সুযোগটা কিন্তু অনেক বেশি থাকে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আপনার সাথে আলোচনায়। একটা কথা ড্যাফোডিলের ব্যাপারে আর নতুন প্রজন্মের ব্যাপারে দুটো প্রশ্ন আছে আপনার কাছে খুব সংক্ষেপে। একটা হলো যে ড্যাফোডিল একটা ডিজিটাল ইউনিভার্সিটি, তার প্লেসটাকে, প্রতিজ্ঞাটাকে সোসাইটির কাছে। এই ক্ষেত্রে আমাদের খুব দৃঢ় প্রতিজ্ঞা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ছাত্রকে তার নিজস্ব আমি একটি কথা বারবার বলছি, ডোমেইন। আমরা চাই যে আমাদের ছাত্ররা বা আমাদের সাথে যারা অ্যাফিলিয়েটেড হবে তাদের নিজস্ব একটা ডোমেইন আইডেন্টিটি থাকবে। আমরা যেমন এখনো যেটা বলি যে তুমি মিস্টার জাহিদ আমাদের বিশ্ববিদ্যালয়ে পাশ করবে, তা তোমার জাহিদ.com বা জাহিদ.info নামে তোমার একটা নিজস্ব আইডেন্টিটি থাকবে, তাতে সারা পৃথিবীতে তোমাকে লোকেট করতে পারে যে হু ইউ আর এবং কোথায় তুমি স্টাডি করছো। সেভাবেই কিন্তু আমরা আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটাকে তুলে ধরতে সক্ষম হব। আর তরুণদের প্রতি আপনার কোন ধরনের পরামর্শ কিংবা আহ্বান? তরুণদের প্রতি আমি যে কথা একটু আগেই বলছি যে আসলে তরুণদের সবচেয়ে বড় লক্ষ্য করতে ফ্যামিলি, কারণ আমরা ফ্যামিলি ভ্যালু ছাড়া কিন্তু আমরা অনেকেই মনে করি যে ফ্যামিলি ভ্যালু ছাড়া কিন্তু আসলে প্রতিষ্ঠা সম্ভব না, ফিজিক্যাল ফিটনেস ছাড়া সম্ভব না, টেকনোলজি সম্ভব না, এবং ডেফিনেটলি দ্য ফিন্যান্স। এই চারের কম্বিনেশন ছাড়া কিন্তু তরুণ প্রজন্ম কখনই সাকসেসফুল হওয়া সম্ভব না বর্তমান যে প্রেক্ষাপট। তো আমি এই ক্ষেত্রে অবশ্যই বলবো তরুণ প্রজন্ম যত বেশি টেকনোলজিকে পজিটিভলি তারা নিতে পারে, কারণ টেকনোলজি কিন্তু আসক্ত হচ্ছে। আমি বলতে চাই ওই আসক্তিটা সে তার সাকসেসে নিয়ে আসুক, কারণ আসক্তিটা যাতে কোনোভাবে ডেভিয়েট না করে তাকে, যেখানে সে আসক্ত হচ্ছে বাট কোনো রেজাল্ট আসছে না, তার আসক্তিটা ফিন্যান্সে ট্রান্সফার করতে হবে। যে আমি আমার টেকনোলজিতে আসক্তি হয়ে আমি কিন্তু আমার ফ্যামিলিতে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে সক্ষম হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম সবুর খানের সাথে এবং তিনি যে কথাগুলো বলেছেন দেশের তথ্য প্রযুক্তি এবং উচ্চ পর্যায়ের শিক্ষা নিয়ে, আমরা আশা করি আমাদের তরুণ সমাজ তা অনুধাবন করতে পারবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী কাল ঠিক এই সময় 71 রদিব অনুষ্ঠানে নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবুর খান, আপনাকে বিশেষ ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য।